শুভ সকাল শুভ সকাল স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা রাখি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আশা করি তোমরা তোমাদের এই পড়ালেখা এই করোনা দুর্যোগের মধ্যে চালিয়ে যাচ্ছ। আমরাও তোমাদের সহযোগিতার জন্য ফরিদপুর উচ্চ বিদ্যালয় ভার্চুয়াল ক্লাস এর আয়োজন করেছি। আমরা এই ক্লাসের মাধ্যমে তোমাদের পড়ালেখায় সহযোগিতা করতে আগ্রহী। তোমরা নিয়মিত পড়ালেখা করবে এবং আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখবে, যাতে করে তোমরা তোমাদের সিলেবাসটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারো। তো যাই হোক, আজকে আমার 19তম ক্লাস তোমাদের সাথে। এখন আমরা ধ্বনিতত্ত্ব বিষয়ে যে আলোচনা করছিলাম তার দ্বিতীয় অংশ আজকে। দেখো, ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন আমরা গতকাল 4 পর্যন্ত পড়েছি। আজকে 5 নম্বর থেকে শুরু হবে। অসমীকরণ। অসমীকরণ দেখো, এই অসমীকরণ অসমীকরণ ধ্বনি পরিবর্তনটি আমাদের বাস্তব জীবনে আমরা খুবই ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমরা শব্দের মধ্যে একই স্বরের শব্দের মধ্যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মধ্যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য যে স্বরধ্বনির আগমন ঘটে, তাকে। তাহলে দেখো কি হলো বিষয়টা, যে শব্দের মধ্যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য যে স্বরধ্বনির আগমন ঘটে তাকে মানে কাকে? তাকে হলো ওই যে স্বরধ্বনির আগমন ঘটেছে, ওই স্বরধ্বনির আগমনটাকে, ওই স্বরধ্বনিকে, তাকে অসমীকরণ বলে। অসমীকরণ বলে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু অসমীকরণ সম্পর্কে একটি ধারণা পেলাম। ধারণাটা যেমন দেখো, টপ যোগ টপ, তাই না, সমান টপ। এই যে এখানে যে আমরা একটা আকার একটু বড় করে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে, তোমরা দূরে আসো। টপা টপ, দেখো এই যে আকারটা আমরা লিখেছি, এই আকারটা, এই আকার মানে তো আ, তাই না? এই আয়ের আগমন ঘটেছে। হ্যাঁ, তাহলে দেখো শব্দের মধ্যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, হ্যাঁ, যেমন প এর মধ্যেও অ ছিল, ট এর মধ্যেও অ, সবগুলোর মধ্যে কিন্তু অ আছে। ট, প, ট, প, মানে এগুলোর মধ্যে অ আছে। হ্যাঁ, প্রত্যেকটা বর্ণের মধ্যেই কিন্তু
অ বর্ণটি উচ্চারিত হয়, অর্থাৎ প্রত্যেকটা ধ্বনির মধ্যেই অধ্বনি রয়েছে। তো এই যে একই স্বরধ্বনি বারবার উচ্চারিত হয়েছে বা হচ্ছে, এই একই স্বরধ্বনির পুনরাবৃত্তি মানে বারবার হইতেছে, এটা দূর করার জন্য মাঝখানে এই যে আ ধ্বনিটি যুক্ত হয়েছে। এই আ ধ্বনি যে যুক্ত হয়েছে, এই যুক্ত আ ধ্বনিটাকেই বলা হয় অসমীকরণ। তাহলে দেখো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শব্দের মধ্যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য যে স্বরধ্বনির আগমন ঘটে তাকে মানে ওই স্বরধ্বনিকে ওই স্বরধ্বনিকে বা ওই স্বরধ্বনির আগমনটাকে অসমীকরণ বলে। হ্যাঁ, তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমরা সেই কমেন্ট বক্স থেকে তোমাদের প্রশ্নগুলার উত্তর দেব ইনশাআল্লাহ, আশা করতেছি। স্বরসঙ্গতি, এরপরে রয়েছে স্বরসঙ্গতি। হ্যাঁ, দেখো একটু তোমাদের খাতায় লিখে নাও স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি আমরা একটা বাস্তব জীবন থেকে উদাহরণ নেই। আমরা বলি না যে তাল মিল রেখে বজায় রেখে চলাফেরা করা বা সঙ্গতি বজায় রেখে চলাফেরা করা। সঙ্গতি মানে হলো তোমার মিল রেখে চলাফেরা করা। অর্থাৎ তোমার বন্ধু খুব ভালো মানুষ, তুমিও দেখলে ওর সাথে মিশতে মিশতে তোমার মন মানসিকতা যতটুকু ভালো ছিল এর চাইতে আরও ভালো হয়ে যাবে, কারণ তোমার ওই বন্ধুর মন মানসিকতা অনেক ভালো, সে অনেক পরোপকারী, তুমিও পরোপকারী, কিন্তু তার সাথে মিশতে মিশতে দেখবা যে তুমি আরও বেশি পরোপকারী হবে। হ্যাঁ, তোমার বন্ধু খুব ধৈর্যশীল ভালো মানুষ, তুমিও খুব ধৈর্যশীল ভালো মানুষ, তোমার বন্ধুর সাথে মিশতে মিশতে দেখবা তুমি আরও ধৈর্যশীল ভালো মানুষ হবে। অর্থাৎ এটা তার একটা ইফেক্ট তোমার উপরে পড়েছে। হ্যাঁ, তো এভাবে একজনের সমাজে যেমন বন্ধুদের মধ্যে একজনের ইফেক্ট আরেকজনের উপরে পড়ে, তাই না? তো একটা শব্দও কিন্তু একইভাবে, যে যেমন ধরো আমরা যদি লিখি একটা শব্দ বিলাতি, এই যে আমরা একটা শব্দ লিখেছি, তো দেখো এখানে আছে একটা ইকার বা ই, এখানেও আছে একটা ইকার বা ই, কিন্তু মাঝখানে এই যে আছে এটা মাঝখানে এটা কি বলতো? আকার। এখন দেখো এটা মনে করো তুমি, এটা তোমার একটা বন্ধু, এটা তোমার একটা বন্ধু, তাহলে এই বন্ধু তুমি ভালো, এই বন্ধু অনেক বেশি ভালো, এই বন্ধু অনেক বেশি ভালো, এদের সাথে মিশতে মিশতে একসময় তুমিও কি অনেক বেশি ভালো হয়ে যাবে, কারণ ওরা অনেক ভালো তাই। তো এখন দেখো তাহলে এইটার প্রভাবে আবার এইটার প্রভাবে এইটা পরিবর্তিত হয়ে এটা হয়ে গেছে, তাই না? এই দুইজনের প্রভাবে লক্ষ্য করো, এই যে ইকার আছে, এই ইকার বা এটা তোমার বন্ধু আমরা বলেছি, এটা তুমি মনে করো তুমি, এটা তোমার একটা বন্ধু আর এটাও তোমার একটা বন্ধু, এই দুই বন্ধু, তুমি ভালো, তোমার এই বন্ধু আরও ভালো, এই বন্ধু আরও ভালো, এই দুই ভালো বন্ধুর সাথে মিশতে মিশতে তুমি আগে যা ভালো ছিলে তার চেয়ে আরও অনেক বেশি ভালো হয়ে গেছো এখন। অর্থাৎ এই দুইজনের ইফেক্ট তোমার উপরে পড়ে তুমি ওদের মতো হয়ে গেছো। এরকম শব্দের ক্ষেত্রেও তাই, যেমন দেখো এই ইকার আর ইকার এর কারণে, এই ইকার বা ইকারের প্রভাবে এই মাঝখানের আকারটা আছে যেটা এই আটাও ইতে পরিণত হয়েছে। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? তাহলে দেখো পূর্বের ই আর পরের ই, এই দুই ই এর কারণে মাঝখানে ছিল এটাও ই হয়ে যাবে। অর্থাৎ এটা আমরা এখন বিলাতি থেকে বিলাতি থেকে কি হয়েছে? বিলিতি। তাহলে
আমরা কিন্তু খুব সহজেই বিষয়টি বলতে পারি যে দেখো, শব্দের একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে, হ্যাঁ, শব্দের একটু লিখে ফেলো তোমাদের খাতায়, শব্দের একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনি পরিবর্তিত হলে, শব্দের একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনি পরিবর্তিত হলে তাকে মানে কাকে? তাকে মানে যে অন্য স্বরধ্বনির পরিবর্তন হলে, এই অন্য স্বরধ্বনির পরিবর্তনের বিষয়টিকে, বা পরিবর্তী যে স্বরধ্বনি যে পরিবর্তনে আরেকটা হলো তাকে, হ্যাঁ, তাকে স্বরসঙ্গতি বলে। এই যে বিষয়টা ঘটলো, এই বিষয়টাকে স্বরসঙ্গতি বলে। যেমন, হ্যাঁ, যেমন আমরা যদি লিখি দেশি, দেখো দেশি, এই যে পরে যে ইকার আছে, হ্যাঁ, এই ইকারটা এখানেও একার ছিল, এই একারটা দেখো, লক্ষ্য করো, এই যে আমি দেখাচ্ছি, দেখার জন্য দাগ দিয়েছি, এটা আসলে এই একারটাও পরিবর্তন হয়ে ইকার হয়ে যাবে। তাহলে দেখেছো এই একারটা কিভাবে পরিবর্তন ইকার হয়ে গেছে? এখানে একার ছিল, এই একারটা পরিবর্তন হয়ে এখানে ইকার হয়ে গেছে। আর এখানে দ আছে, এখানেও দ আছে, এখানে স্বর হ্রস্ব ইকার আছে, এখানে স্বর সাথে হ্রস্ব ইকার আছে, অর্থাৎ দেশি থেকে হয়ে গেল দিশি। কি হয়েছে? দেশি থেকে দিশি হয়েছে। হ্যাঁ, তাহলে এভাবে শব্দের, দেখো, শব্দের একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনি পরিবর্তিত হলে তাকে, মানে এই স্বরধ্বনির এই বিষয়টাকে স্বরসঙ্গতি বলে। এই স্বরসঙ্গতিকে 5 ভাগে ভাগ করা যায়। কয়ভাবে? 5 ভাগে ভাগ করা যায়। তো তোমরা একটু লিখে নিতে পারো যে স্বরসঙ্গতি 5 প্রকার। স্বরসঙ্গতি 5 প্রকার, একটু লিখে নাও সবাই। 5 প্রকার, যথা প্রগত স্বরসঙ্গতি। হ্যাঁ, প্রগত স্বরসঙ্গতিটা হলো প্রথমটার প্রভাবে যদি পরেরটা পরিবর্তিত হয়। হ্যাঁ, প্রথমটার প্রভাবে যদি পরেরটা পরিবর্তিত হয় তাহলে এটাকে বলে প্রগত, মানে প্রথম থেকে। মনে রেখো, এই দেখো বোঝার সুবিধার্থে বলছি, এই মানে প্রথমে যেটা ছিল সেটা গেছে কোথায়, গত হয়েছে কোথায়, পরে। হ্যাঁ, প্রগত স্বরসঙ্গতিটা যেমন দেখো, তুলা থেকে তুলো, মূলা থেকে মূলো, দুলা থেকে দুলো, তুলা, তুলা, এটা থেকে এই রস্যুকারের কারণে আকারটা ওকার হয়ে গেছে, এটা হবে তু লো। এই আকারটা এখানে কি হয়েছে? ওকার হয়েছে। তার মানে আমরা বলতে পারি এই উ এর কারণে প্রথম ধ্বনি উ, এই উর কারণে পরের ধ্বনি, প্রথম ব্যঞ্জনের সাথে উ আছে, পরের ব্যঞ্জন বর্ণের সাথে আকার আছে, দেখতে পাচ্ছি। তো এখন দেখো এই উ এর কারণে এই আ পরিবর্তিত হয়ে এখানে ওকার হয়ে গেছে। দেখো এই একার আর আকার মিলে ওকার। তাহলে এই যে ওকার হয়েছে, এখানে ছিল আকার, সেটা হয়ে গেছে ওকার। কেন হয়েছে? এই রস্যুকারের পরে আকারের চাইতে ওকার উচ্চারণ করা সহজ।
হ্যাঁ, এর কিন্তু একটা কারণ আছে স্নেহের শিক্ষার্থীবৃন্দ। আমরা যে মৌলিক স্বরধ্বনি 7টা লিখেছিলাম একটু মনে করে দেখো, ই, এ, আ, অ, ও, উ। এখন কি তোমরা কিছু বুঝতে পারছো? দেখো এটা কিন্তু এমনিতে এলোমেলো করে লেখা না, এটা হলো উচ্চারণ স্থানের সিরিয়াল অনুযায়ী লেখা। তো এই সিরিয়ালে কিন্তু দেখো এই উকার, এটা মনে করো 7 তলা, এটা কয় তলা? 7 তলা। তোমার 7 তলা বিল্ডিংয়ের 7ম তলা এটা মনে করো, আর এটা হলো 6 তলা। হ্যাঁ, তো এখন এই 6 তলার লোকজনের সাথে 7 তলা এটা কিন্তু খুব কাছাকাছি, এদের সাথে যাওয়া আসাটা বেশি হবে, ওঠা বসা বেশি, বন্ধুত্ব বেশি। হ্যাঁ, তো এখানে কিন্তু আগে ছিল এই 7 তলার মানুষের সাথে কয় তলা? এটা হলো 4 তলা। এটা হলো কয় তলা? তোমার বিল্ডিংয়ের মনে করো 4 তলা। তাহলে এই 7 তলায় থেকে 4 তলায় যাতায়াত করা কি কঠিন না? অবশ্যই কঠিন। এই 7 তলা থেকে 4 তলায় যাতায়াত করাটা কঠিন। হ্যাঁ, এটা কিন্তু আসলে তলা টলা কিছুই না, এটা আসলে উচ্চারণের স্থান। আমরা যে স্বরধ্বনির ক্লাসে পড়েছি ধ্বনিতত্ত্বের উপরে, আমি ইতোমধ্যে তোমাদের এই ফরিদপুর হাই স্কুল ভার্চুয়াল ক্লাসে আমার 6টি ক্লাস রয়েছে, যদি তোমরা সময় করে দেখে নিতে পারো তাহলে আশা করি তোমাদেরটা বুঝতে পড়তে আরও অনেক সহজ হবে। তো দেখো এখানে আমরা সেই আলোচনায় বলেছি ই, এ, আ, অ, ও, উ, এই 7টি হলো উচ্চারণ ক্রম অনুসারে সাজানো আছে, সেই ক্রমের আজকে কাজে লাগছে। দেখো এই উ হলো এই উচ্চারণ ক্রম অনুযায়ী 7ম ধ্বনি, তাই 7ম ধ্বনি হলো, ও হলো 6ষ্ঠ ধ্বনি, মানে এই দুইটার উচ্চারণ স্থান কাছে, তাই এটার পাশে এটা হলে আমাদের উচ্চারণ স্থান অনুযায়ী বা উচ্চারণ করতে সুবিধা হয়, যে কারণে আমরা এই উকারের পরে আকার 4 তলায় ছিল, এই 4 তলায় না গেলে উকার যেহেতু 7 তলায় আছে, এই 7 তলার পাশে 6 তলা নিয়েছে, অর্থাৎ ওকার হয়েছে। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু খুব সহজ বিষয়টা, যে উ এর পাশে ও আছে, তাই এখানে উ এর পাশে ও হয়েছে। উ এর থেকে অনেক দূরে ছিল আ, এই কারণে আ পরিবর্তন এসে পাশাপাশি নিয়ে নিয়েছে। হ্যাঁ, যেমন মনে করো তোমার বাসা যদি স্কুল থেকে অনেক দূরে হয়, 4 কিলোমিটার দূরে, সেটা ভালো হবে না? তোমার বাসা যদি স্কুলের পাশে হয় তাহলে তুমি সকালে নাস্তা করে স্কুলে চলে যেতে পারবে। ঠিক বিষয়টা এরকম হয়েছে, পাশাপাশি হয়েছে এখন। হ্যাঁ, আগে স্কুল আর বাড়ি অনেক দূরে ছিল, এখন স্কুল আর বাড়ি পাশাপাশি হয়েছে, সুবিধা হচ্ছে। এই আমরা আগেই বলেছি উচ্চারণের সুবিধার্থে সাধারণত স্বরধ্বনির পরিবর্তন হয়। হ্যাঁ, এবং ভাষায়ও পরিবর্তন হচ্ছে সুবিধার্থে। সাধু ভাষা ব্যবহার করা কঠিন, তাই ও কেউ ব্যবহার করে না। চলিত ভাষারীতি ব্যবহার করা সহজ, তাই সবাই আমরা চলিত ভাষারীতি ব্যবহার করি। তাহলে দেখো এই আমরা বলতে চাচ্ছি যে প্রগত স্বরসঙ্গতি, এরপরে আমরা পরাগত স্বরসঙ্গতি দেখব। পরাগত, পরাগত শব্দটা বিশ্লেষণ করলে তুমি নিজে নিজেই বুঝতে পারবে, এই আমজাদ স্যারকে দরকার হবে না, তুমি নিজেই পারবে। শব্দটা কি দেখো, পর যোগ আগত। শব্দটা কি? পর যোগ আগত। এখন এই পর যোগ আগত মানে পরের ধ্বনিটা আগে চলে আসবে, পরে যে ধ্বনিটা আছে সেটা থেকেই আগমন ঘটবে। পরে তুমি পেছনের বেঞ্চে ছিলা, তোমাকে মনে করো স্যার ডাক দিয়ে সামনের বেঞ্চে নিয়ে আসলো, ঠিক আছে? বিষয়টা এরকম যে তোমরা 2 জন ছাত্র 2টা বেঞ্চে বসছো, তুমি সামনের বেঞ্চে বসছো, তোমার বন্ধু পেছনের বেঞ্চে বসছে, তা যেহেতু ও পেছনে আছে তাই ওকে ডাক দিয়ে স্যার তোমার পাশে এনে সামনের বেঞ্চে বসালো। হ্যাঁ, তো এই পর যোগ আগত পরাগত, যেমন দেখো দে শি, এই যে পরে আছে ইকার আর প্রথমে আছে একার, এই একার চেঞ্জ করে আমরা এখন ইকার করে নিব। তাহলে এই যে বন্ধুতে বন্ধুতে মিল হয়ে গেল, দেখছো? এই যে একটা বন্ধু, তুমিও, দুজন একই রকম একই বেঞ্চে চলে আসছো। ও পেছনের বেঞ্চে ছিল, ওকে টেনে সামনের বেঞ্চে নিয়ে আসছে, তোমার মতো হয়ে গেছে, এখন একই বেঞ্চে আছো দুজন। দেখো দেশি থেকে তাহলে দি শি, এটা আমরা একটু আগেও আরেকবার বুঝেছি, সেহেতু এটা নিয়ে আর আমি কথা বলবো না। তাহলে প্রগত, পরাগত, এরপর আছে মধ্যগত। দেখো মধ্যগত, মধ্যগত, মধ্যগত
বিলাতি থেকে বিলিতি। দেখো এই যে আমরা মাঝখানে আকার আছে, এই আকারটাকে চেঞ্জ করে এখানে ইকার করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই প্রথম ধ্বনি এবং শেষের ধ্বনির কারণে, এই প্রথম ধ্বনি আর শেষের ধ্বনির কারণে মাঝখানের ধ্বনিটা পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এখানে হ্রস্ব ইকার আছে, এখানেও হ্রস্ব ইকার আছে, এখানে মাঝখানেও হ্রস্ব ইকার হয়েছে, মাঝখানে আসলে ছিল কি আকার। তাহলে এই প্রগত, পরাগত, মধ্যগত, অন্যান্য, এই অন্যান্য স্বরধ্বনিটা, ধ্বনির পরিবর্তনটা, এটা স্বরসঙ্গতির 4 নম্বরে আমরা লিখব অন্যান্য। অন্যান্য বানানটা লক্ষ্য করবা, অনেক সময় এই বানানটা অনেকেই ভুল করে থাকো, তোমরা বানানটা ঠিক করে লিখবে। অন্যান্য, এই অন্যান্য স্বরসঙ্গতি হলো তোমার, যেমন মনে করো মোজা থেকে মুজো, মোজা থেকে মুজো। হ্যাঁ, এটা দেখো এই প্রথমে ছিল ওকার, পরে ছিল আকার। এখানে কিন্তু যাটা জো হয়ে গেছে, আর এই ওকারের কারণে কিন্তু আবার তার পাশে উকার চলে আসছে। আমরা ধ্বনি অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী দেখছি যে ওকার এবং উকার পাশাপাশি থাকলে উচ্চারণের সুবিধা হয়। এবং 5 নম্বরে আছে চলিত বাংলায় স্বরসঙ্গতি। চলিত বাংলায় স্বরসঙ্গতি, এই চলিত বাংলায় স্বরসঙ্গতির মধ্যে যে উদাহরণগুলো রয়েছে, যেমন দেখো ইচ্ছা থেকে ইচ্ছে, ইচ্ছা থেকে ইচ্ছে। এটা আমরা যেমন সাধু চলিতের পার্থক্য পড়ি, ঠিক সাধু চলিতের পার্থক্যের মতোই তোমাকে এটা বুঝতে সহজ হবে যে সাধু চলিতের পার্থক্য যেমন রয়েছে। আমরা চলিতটাকে যেমন আকারের পরিবর্তে একার করি, যেমন তুমি ইচ্ছা এখানে আকার ছিল, এই আকারটা এখানে একার হয়ে গিয়েছে। তাহলে ঠিক আছে, স্বরসঙ্গতি কয় প্রকার? 5 প্রকার। কি কি? প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি, আর এগুলো হলো চলিত বাংলায় স্বরসঙ্গতি। এই যে 5 প্রকার স্বরসঙ্গতি রয়েছে, এই স্বরসঙ্গতিগুলোর কাজই হলো যে একটার প্রভাবে প্রভাবিত হয়ে আরেকটা স্বরধ্বনির পরিবর্তনকে স্বরসঙ্গতি বলে। অর্থাৎ আমরা প্রথমেই স্বরসঙ্গতির সংজ্ঞা লিখেছিলাম যে শব্দের মধ্যে একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন হলে এই পরিবর্তনটাকে স্বরসঙ্গতি বলে। তাহলে স্বরসঙ্গতি আমরা কয় প্রকার পেয়েছি? 5 প্রকার। কি কি? প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি এবং চলিত বাংলায় স্বরসঙ্গতি। তাহলে শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ স্বরলোপ বা সম্প্রকর্ষ পড়ব। স্বরলোপ বা সম্প্রকর্ষ পড়ব। তোমরা এই আজকে যে ধ্বনি পরিবর্তনটা আমরা পড়েছি, এটা একটু বাসায় আবার পাঠ্যপুস্তক তোমাদের আমরা যে বই দিয়েছি জানুয়ারির 1 তারিখ থেকে, হ্যাঁ 1 তারিখে আমরা বই বিতরণ করেছি। পর্যায়ক্রমে যারা পরে আসছো তারা পরে পেয়েছো। 10ম শ্রেণীতে বই পাওয়ার কোনো সুযোগ নাই, তোমরা 9ম শ্রেণীতে পেয়েছো। তো পাঠ্যপুস্তক তোমরা দেখবে এবং এই বিষয়গুলো আত্মস্থ করার চেষ্টা করবে। এরপরে যদি কোনো সমস্যা তোমরা অনুভব করো তাহলে তোমাদের এই কমেন্ট বক্স, আমাদের এই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেব। এবং তোমরা আমাদের এই স্কুলের যে ক্লাসগুলো আছে এগুলো নিয়মিত দেখবে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।